নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি। এই দলের প্রাণপুরুষ মোহাম্মদ ইউনূস। এই দল যাতে ছাত্ররা তৈরি করে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যারা, তারা যাতে একটা রাজনৈতিক দল তৈরি করে সেটা নিশ্চিত করার সব রকম উদ্যোগ নিয়েছিলেন প্রফেসর ইউনূস। এমনকি ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি কথাও বলেছেন যে ছাত্রদের তিনি উৎসাহিত করেছেন একটা রাজনৈতিক দল করার জন্য। ইউনূসের দাবি ছাত্ররা ইনিশিয়ালি একটু দোনামোনা করছিল, তারপর তিনি তাদের প্রাণিত করেন যাতে একটা নতুন রাজনৈতিক দল তারা করতে পারে। এই রাজনৈতিক দলটার কাঠামো কিন্তু অনেকটা আম আদমি পার্টি স্টাইলে গড়ে উঠেছে, মানে যেখানে মুখ্য আহ্বায়কই শেষ কথা, কনভেনার। ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করে এই নতুন দলের আহ্বায়ক হয়েছেন। দেখুন, নাহিদ ইসলাম যেদিনকে পদত্যাগ করলেন, তারপরে সাংবাদিক বৈঠক করলেন, হি ইজ ফ্ল্যাঙ্কড বাই টু গভর্নমেন্ট ব্যুরোক্র্যাটস, অর্থাৎ সরকারের যে পূর্ণ সমর্থন এই নতুন রাজনৈতিক দলটার পিছনে রয়েছে সেটা আর লুকো ছাপা করার কোনো বিষয় নয়। 7 জনের এখন একটা সংগঠন গড়ে তোলা হয়েছে। আমি লক্ষ্য করলাম এই 7 জনের মধ্যে 6 জন হচ্ছে পুরুষ, মাত্র 1 জন মহিলা। অর্থাৎ প্রথম থেকেই এই রাজনৈতিক দলটি মহিলাদের ব্রাত্য করে রাখারই উদ্যোগ নিয়েছে। নাহিদ ইসলাম নাকি তার ব্যাংক অ্যাকাউন্টে যাবতীয় তথ্য পেশ করেছেন। অরবিন্দ কেজরিওয়াল না ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে রাজনীতি ময়দানে এসেছিলেন, তারপরে তার কি পরিণতি হয়েছে আমরা সবাই জানি। এখন যে 7 জন পদাধিকারী হলেন নতুন রাজনৈতিক দলটার, তাদের মধ্যে 7 জনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা কোটা বিরোধী আন্দোলন করেছিল, কিন্তু বাংলাদেশে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল তাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অংশ নেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করেনি, তারা পথে নেমেছিল যখন দেখলো যে প্রশাসনের গুলিতে ঝাঁঝরা হয়েছে তাদের ভাইয়ের শরীর। তার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছিল, সাধারণ মানুষ নেমেছিল, এই ইতিহাস আমরা জানি। কিন্তু নতুন যে রাজনৈতিক দলটা তৈরি হলো তাতে এখনো পর্যন্ত যে পদাধিকারীদের নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্ষমতার উৎস, ক্ষমতার প্রাণকেন্দ্র। বাংলাদেশের অন্য সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেরকম প্রতিনিধিত্ব নতুন রাজনৈতিক দলটিতে আপাতত থাকলো না। আমি আপাতত বললাম, নতুন রাজনৈতিক দলের কর্মকর্তাদের পরে বিলম্বিত বোধোদয় হতে পারে, কমিটি এক্সটেন্ড করতে পারে। জামাতের যে ছাত্র সংগঠন, তার নাম ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের কয়েকজন প্রথম সারির মুখের এই দলে যোগদান করার কথা ছিল, কিন্তু যা হয় পদ নিয়ে খেয়েই টানাটানি, তারা শেষ পর্যন্ত এই দলে যোগ দেয়নি। আর একটা নতুন রাজনৈতিক দল নাকি তৈরি হচ্ছে। দেখুন, রাজনৈতিক পরিসরে একটা নতুন দল আসলে মানুষের তার সম্পর্কে একটা এক্সপেকটেশন আসে। বদ্ধ জলাশয় হয়ে যায় যখন সেই চিরাচরিত 2-3টে দলের মধ্যে নির্বাচন ঘোরাফেরা করে, মানুষ অল্টারনেট খুঁজলেও অল্টারনেট পায় না। তাই তারা বাধ্য হয়ে ওই 2-3টে দলের প্রার্থীর মধ্যেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। কিন্তু একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলে মানুষের প্রত্যাশা বাড়ে, কিন্তু সেই প্রত্যাশা এই নতুন রাজনৈতিক দলটিকে পূরণ করতে পারবে?
প্রথমেই প্রশ্ন চিহ্ন উঠছে, কারণ এই দলটির পিছনে সরকারের মদত আছে, ইউনূসের মদত আছে, তার উপদেষ্টাদের মদত আছে, অর্থাৎ রুটলেস ওয়ান্ডার ইউনূস এবং তার রাজাকার উপদেষ্টাদের সুবিধা করার জন্যই এই নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়েছে। একে আপনারা রাজার পার্টি বলতে পারেন। রাজা এবং রাজার পারিষদ বর্গ আড়াল থেকে এই দলটিকে সমর্থন করবে, পয়সা কড়ি দিয়ে, প্রশাসনকে বলে দেওয়া যাতে নতুন রাজনৈতিক দলটি কোনো বাধার মুখে না পড়ে। সেই জন্যই বললাম এটা রাজার পার্টি। ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের উদ্বোধনে। আমি এই প্রতিবেদন যখন করছি শেষ পর্যন্ত ইউনূস যাবেন কিনা আমি জানি না, যেতেও পারেন নাও যেতে পারেন। এটা ইউনূসেরই দল, ইউনূস আড়ালে আছেন, তার উপদেষ্টারা আড়ালে আছেন, ছাত্রদের সামনে রেখে এই দলটা করা হয়েছে। ইউনূস আগেও একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই উদ্যোগ তার খুব একটা দানা বাঁধেনি, শেষ পর্যন্ত তাকে রণে ভঙ্গ দিতে হয়েছে। জীবনের রূপান্তে এসে তার স্বাদ জেগেছে নতুন রাজনৈতিক দল করে বাংলাদেশে ক্ষমতা দখল করবেন, সেই জন্য ছাত্রদের তিনি মাঠে নামিয়েছেন এই রাজনৈতিক দলটা করার জন্য। এই রাজনৈতিক দলের গতি প্রকৃতি কি হবে, এই রাজনৈতিক দলটি কোন দিকে থাকবে, তাদের মতাদর্শ কি, সে সম্পর্কে এই মুহূর্তে পরিষ্কার বলা যায় না। কিন্তু এই যে ছাত্রদের নতুন দলে অনেক র্যাডিক্যাল এলিমেন্ট আছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এটা একটা র্যাডিক্যাল ইসলামের অনুসারী একটা রাজনৈতিক দল হয়ে ওঠে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখুন, যখন নতুন একটা রাজনৈতিক দল ভূমিষ্ঠ হচ্ছে তখন বিএনপি আবার সরকারের সমালোচনায় সরব হয়েছেন। দীর্ঘদিন বাদে খালেদা জিয়া ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখেছেন। বিএনপি চাইছে নির্বাচন, ইউনূস চাইছেন না নির্বাচন। সেনাপ্রধান ডেডলাইন দিয়ে দিয়েছেন এর মধ্যে করতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এইসব বলেননি সেনাপ্রধান, ডক্টর ইউনূস তুচ্ছ তাচ্ছিল্য। ইউনূস এমন একটা লোক, ওকে তুচ্ছ তাচ্ছিল্যই করা যায়। ও তো নোবেল পেয়েছে শান্তিতে, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, বাংলাদেশকে অশান্তির রাজত্ব বানিয়ে দিয়েছে। অনেকে দেখছে কমেন্ট বক্সে লিখছেন প্রফেসর ইউনূস সম্পর্কে আপনাদের ধারণা নেই। হোল্ড ইউর ব্রেথ, খুব ভালো ধারণা আছে। ও যখন নোবেল পুরস্কার পেয়েছিল তখন নরওয়ে সরকার বলেছে নরওয়ে সরকারি অর্থ তছরূপ করেছে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন, নিজের এনজিও, নিজের পরিবার, এর বাইরেও কিচ্ছু বোঝে না। বাংলাদেশকে চেনে, লোভী, বৃদ্ধ, সুদখোর, বাংলাদেশের মানুষের উপর ভ্যাট চাপাচ্ছে আর নিজের গ্রামীণ ব্যাংক করমুক্ত। আমেরিকার ডিপ স্টেটের কাছ থেকে টাকা এনে মগজদোলাই করে এই অভ্যুত্থান সংগঠিত করেছে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, এবং পাকিস্তানের কোলে উঠে দুলছে এই সুদী বৃদ্ধ। পাকিস্তান হাই কমিশনের এখন খুব তৎপরতা। একটা ছবি দেখছিলাম ঢাকার একটা 7 তারা হোটেলে, একদম সর্বোচ্চ তলায় গিয়ে সে রিক্সা চালাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে গণপরিবহনে রিক্সা একটা উল্লেখযোগ্য অংশ ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব দেখাবার জন্যই করছে। কখনো সস্ত্রীক চট্টগ্রামে চলে যাচ্ছে, সেখানে জঙ্গি জিহাদিদের সঙ্গে বৈঠক করছে, কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, আইএসআই ডিজিকে রেড কার্পেট পাতিয়ে অভ্যর্থনা চালানো হচ্ছে। সবই হয়েছে ইউনূসের সময়। তাহলে ইউনূসকে কি বলবো, রাজাকালের বাচ্চা ছাড়া, জঙ্গি জিহাদিদের নেতা ছাড়া? সব সময় ভারত বিরোধী চক্রান্ত। আবার বলে দিই, ভারত বিরোধী চক্রান্ত করলে মাথা ভেঙে দেওয়া হবে। শুধু ইউনূস ও যেন না ভাবে যা খুশি করবে তাতে পার পেয়ে যাবে। সেনাপ্রধানকে চমকে দিয়েছে, সেনাপ্রধানের কথা না শুনলে একেবারে যমুনা থেকে বার করে প্লেনে তুলে দেবে ওকে।
বাংলাদেশকে 5টা প্রজন্ম পিছিয়ে দিয়েছে এই বদমাইশ বৃদ্ধ। অনেক অর্থনীতিতে নোবেল লরিয়েট আমরা জানি, আমাদের ভারতবর্ষে নেই। এইরকম খতরনাক চরিত্রের লোক, সে আবার নোবেল শান্তি পুরস্কার জয়ী। ভাবতে পারছেন নোবেল শান্তি পুরস্কার জিনিসটা কি? হিটলারকে একবার দেওয়ার পরিকল্পনা হয়েছিল, ভাগ্যিস হেনরি কিসিঙ্গার পেয়েছিলেন। যে কিসিঙ্গার যুদ্ধ অপরাধের জন্য জীবদ্দশায় পৃথিবীর বহু দেশে যেতে পারতেন না। সেই ইউনুস এই দলটার প্রাণপুরুষ, মেন্টার। তাহলে বুঝতেই পাচ্ছেন এই রাজনৈতিক দলটার উদ্দেশ্যটা কি আর মতাদর্শটা কি। এ তো পাকিস্তানে কোলে উঠে তুলবে। দেখুন, ওই অন্তর্বর্তী সরকারের বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। একটা মারাত্মক কথা বলেছিলেন, যারা যারা গণ অভ্যুত্থানে নিহত বা আহত হয়েছেন তাদের শরীরে ন্যাটো বাহিনীর বুলেট। এবার বুঝতে পাচ্ছেন আমেরিকার ডিপ স্টেট, $29 মিলিয়ন, অখ্যাত সংস্থা, 2 জন মাত্র কর্মচারী, তাদেরকে দেয়া হলো। এই ধরনের অপারেশন চালাতে গিয়ে এই ধরনের কুলগোত্রহীন সংস্থাকেই বেছে নেওয়া হয়, যাতে গোয়েন্দা দপ্তর, প্রশাসন আঁচ করতে না পারে। তাহলে ন্যাটো বাহিনীর বুলেট ছিল গণ অভ্যুত্থানে আহত নিহতদের শরীরে। সেটা কে বলেছিলেন? তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত। তিনি এখন বস্ত্র উপদেষ্টা। ব্রিগেডিয়ার সাখাওয়াত খুব সোজা কথা বলেন। একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা তাকে জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে জানতে চেয়েছে। তিনি পরিষ্কার বললেন, সেনাপ্রধান যে কথা বলেছেন ভেবেচিন্তে বলেছেন। তিনি সেনাপ্রধানকে জানেন, এক কথার মানুষ, ইন্টারপ্রিটেশন করার দায়িত্ব সাংবাদিকদের দিয়ে দিয়েছেন। অর্থাৎ সেনাপ্রধানের মন্তব্যে ইউনুস তেলে বেগুনে জ্বলে উঠতে পারে, কারণ সেনাপ্রধান তাকে দুচ্ছাই করেছে, অসম্মান করেছে, অসম্মান। ও লাজ লজ্জা নেই শুধু বৃদ্ধর, সেই জন্য পদ আঁকড়ে আছে। যে সৈন্যদের, যে সেনাদের সমর্থনে ইউনুস আছে, সেই সেনাপ্রধান তাকে প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দেয়নি। কিন্তু সেনাপ্রধানের বক্তব্য কি আবার সমর্থন করছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। কি বলছেন? যে ও এক কথার মানুষ, যা বলেছেন ভাবনা চিন্তা করেই বলেছেন। অর্থাৎ সেনাপ্রধানের বক্তব্যকে এন্ডোর্স করছে। ইউনুস উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও একা হয়ে যাচ্ছেন। আসিফ নজরুল সে ক্ষমতা লোভী, সে চক্রান্ত করছে কিভাবে ইউনুসকে সরানো যায়। আর ইউনুসের প্রেস উইং এর যে সচিব শফিকুল আলম, সেও চাটগাঁয়ের লোক, সেও রাজাকার, সে আসে ওর সঙ্গে। সে হচ্ছে ইউনুসের সব কুকাজের দোসর। আর একটা ওই মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের জঙ্গিটা মাহফুজ। খুব সাবধান মাহফুজ, নাসমুল গনি এদের থেকে। বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব হিজবুত তাহরিরের বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। যে হিজবুত তাহরির দুনিয়ার 3টে দেশ বাদে সব দেশে নিষিদ্ধ, এমনকি পাকিস্তানে, বাংলাদেশে। ইউনুস সরকারের কেউ এই তথ্যকে চ্যালেঞ্জ করেছেন? তাহলে কিন্তু বলতে হবে মাহফুজের অতীত কি, নাসিমুল গানির সঙ্গে হিজবুত তাহরিরের সম্পর্ক ছিল কি ছিল না। যতক্ষণ না তারা ক্ল্যারিফাই করবেন, ততক্ষণ আমরা ধরে নেব যে এই সরকার সচেতনভাবেই এদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে এনেছে, কারণ এই সরকারও জঙ্গি মনোভাব পোষণ করে। এবং নতুন রাজনৈতিক দলের প্রাণপুরুষ যেহেতু ইউনুস, তাহলে ইউনুস এদের মেন্টর, তাহলে নতুন রাজনৈতিক দলের আদর্শ কি হতে চলেছে সেটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই।